আমি আমার বক্তব্যের শুরুতে আজকে এই ৩রা সেপ্টেম্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারামুক্তি দিবস। এই দিবসে আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আজ পর্যন্ত যত নেতা কর্মী নিহত হয়েছে, যত নেতা কর্মী খুন হয়েছে এবং এই ৫ই আগস্টের আগে ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নিহত হয়েছে, আমাদের পার্শ্ববর্তী উপজেলা, এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলা পাটগ্রাম উপজেলার নাসির, মোবারক, ফারুক সহ যারা নিহত হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন গরমে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু ২-৪টি কথা বলতে চাই যে ৫ই আগস্টের পরে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। ১৯৭১ সালে একবার দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধে একটা চেতনা ছিল যে একটা বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ, যে দেশে মানুষ ন্যায় বিচার পাবে, যে দেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যে দেশে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে। কিন্তু শেখ হাসিনা সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমাদের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, দেশটাকে একটা বড় কারাগারে রূপান্তরিত করেছিল এবং ক্ষমতার প্রথম দিন থেকে বিরোধী দল দমনে এমন কোনো কার্যক্রম ছিল না যা বাকি রেখেছিল। আপনারা জানেন, আমরা আগে কখনো এই আয়নাঘর, খুন, গুম এইসবের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না বা এইসবের নাম কখনো শুনি নাই। আমি ব্যক্তিগতভাবে আয়নাঘর কি এটা জানতাম না, কিন্তু শেখ হাসিনা আমাদেরকে চিনিয়েছে আয়নাঘর কি, সেখানে কিভাবে নিষ্পেষিত নিপীড়িত হয়েছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ সহ অন্য নেতৃবৃন্দ যারা তার এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলেছে, তারাই সেখানে নিষ্পেষিত হয়েছে। এদেশের জনগণের ট্যাক্সের টাকা লুট করে এই আওয়ামী সরকার, এই লুটেরা সরকার, বিনা ভোটের শেখ হাসিনা সরকার দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছে। আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, যার সারা জীবনের চাকরির বেতন ১.৫ থেকে ২ কোটি টাকা হওয়ার কথা, তার হাজার সম্পত্তি, হাজার কোটি টাকার সম্পত্তি দেশে এবং দেশের বাইরে খোঁজ পাই। আমরা পুলিশ অফিসার বেনজিরের অনেক বড় বড় কথা বলেছি। এখনো ফেসবুক খুললে দেখা যায় উনি বলে সন্ত্রাসীদেরকে টোকাই নিয়ে আসবে, মাটির তল থেকে টোকাই নিয়ে আসবে। আমরা তো এখন তাকে মাটির তলেও খুঁজে পাচ্ছি না। ডিবি হারুনের অনেক কথা শুনেছি, অনেক বড় বড় কথা বলতো। কোন একটা প্রোগ্রাম যদি বিএনপি দিত, উনি বিএনপি অফিসে যায় ওই ককটেল আর সোরা উদ্ধার করত, অনেক নাটক সাজাইতো। এই হারুনকেও এখন আমরা খুঁজে পাচ্ছি না। ভাতের হোটেল বন্ধ এখন। আমি ৫ই আগস্টে যখন ফিরি, ওই আন্দোলন গণভবনে গেছিলাম মিছিল করতে, ওখান থেকে যখন ফিরি সন্ধ্যার সময় ডিবি অফিসের সামনে দিয়ে আসছি, দেখি যে লেখা আছে হারুনের ভাতের হোটেল এখন বন্ধ আছে। এই সরকারের লেসপেন্সাররা এমন দুষ্কর্ম নাই যে তারা করে নাই। তারা দেশটাকে একটা কারাগার বানিয়েছে। বাংলাদেশের সব জেলখানার মধ্যে যদি আপনি যান, ১০০ জনের মধ্যে ৯৫ জন তখন ছিল বিএনপির নেতাকর্মী আসামি। তো আমরা এই ১৬-১৭ বছরের স্বৈরাচারকে বিদায় দিতে পেরে আনন্দিত। এই বিদায়ে কার হাত ধরে এসেছে আপনাদেরকে খেয়াল করতে হবে। ছাত্র জনতা মিলে এই সরকারের, এই স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, পুনর্বার স্বাধীনতা পেয়েছি। এখন মুক্ত বাতাসে চলতে পারি, কথা বলতে পারি। এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই যে ছাত্র জনতার আন্দোলন, তারও একটা চেতনা আছে। তাদের আন্দোলনের নামই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী, দেশের সর্বক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ, যেখানে ন্যায় নীতি থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ মুক্তভাবে কথা বলতে পাবে, মানুষ মুক্তভাবে রাজনীতি করতে পাবে। আর সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার আছে তাকে সাহায্য করতে হবে। আপনারা বলবেন কিভাবে সাহায্য করবেন? আপনারা তো সাধারণ মানুষ হন, আপনারা সাধারণ মানুষ হলেও আপনারা বিএনপির নেতা কর্মী, আপনাদের কর্মের মাধ্যমে এই সরকারকে সাহায্য করতে হবে। আমরা কোনো অন্যায়, আমরা কোনো জুলুম, আমরা কোনো বাটপাড়ির সঙ্গে জড়িত হব না ইনশাআল্লাহ। বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল, বিএনপি খালেদা জিয়ার আদর্শের দল, তারেক রহমানের আদর্শের দল। এই দলের নেতা কর্মীকে এইসব মানায় না। গত 5ই আগস্টের পরে যে দু এক জায়গায় দু একটা অপকর্ম হয়েছে, দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদের দলের ভিতরে ঢুকে অনেক কিছু ঘটিয়েছে। আমরা এগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চাবো। ক্ষমা চাবো এই কারণে যে এখনো স্বাধীনতার এক ধাপ আমরা পেরিয়েছি, ক্ষমতার শুধু কিঞ্চিত রাস্তা অতিক্রম করেছি। এখন একটা আমরা আশা করতে পারি যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা দেখেছেন এই সরকার সাকসেসফুলি নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা 14 সালের বিনা ভোটের ইলেকশন দেখেছি, 18 সালের দিনের ভোট রাতে হওয়ার ইলেকশন দেখেছি, আর 23-এ দেখেছি আমির ভোট, যেখানে কেউ হলো নৌকা মার্কা আর কেউ হলো আওয়ামী লীগ। সেই ভোটের সময়ও সারাদিন ভোট কেন্দ্র খাখা করছে। এখানে অনেক সাংবাদিক ভাই আছে, তারা অনেক পত্রিকা, আমি তাদের ফেসবুকে দেখেছি, যারা ভোট কেন্দ্রের ছবি পাঠাচ্ছে। ভোট কেন্দ্রের কোনো লোক নাই, আনসার টানসার শুয়ে আছে। কিন্তু দিন শেষে দেখলাম 42% ভোট হয়েছে। আচ্ছা কি ভাই, সারাদিন ভোট কেন্দ্রে ভোট নাই, প্রার্থী বলতেছে 1 ঘন্টা 46 মিনিট গেল, মাত্র 16টা ভোট করেছে। সেক্ষেত্রে কেমন করে 42% ভোট হয়? এটাকে জিন বুঝে ভোট দিয়েছে বোধহয়, আমার মনে হয়, তাই না? তো এইভাবে আমাদের ভোটাধিকার হরণ করেছে এই সরকার, কারণ জানে মানুষ, সাধারণ মানুষ যদি ভোট কেন্দ্রে যায় আর সঠিকভাবে তার মতের প্রতিফলন ঘটাতে পারে, তাহলে শেখ হাসিনার আওয়ামী লীগকে বঙ্গোপসাগরে ফেলে দিবে। এই কারণে শেখ হাসিনা মানুষকে ভোট দেওয়ার অধিকার দেয়নি। লজ্জাহীন মহিলা এইভাবে ভোট নেওয়ার পরের দিন বলে মানুষ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। মানুষ যদি ভোট আমাদেরকে না দিত তাহলে কি আমরা দেশে থাকতে পারতাম? আমরা কি সরকার চালাতে পারতাম? সংসদে দাঁড়িয়ে তিনি বলেন সকালে উনি উঠে নাকি উনি জায়নামাজ খুঁজেন। যে লোক সকালে উঠে জায়নামাজ খুঁজে সেই লোককে এইভাবে খুন করতে পারে? পাখির মতো গুলি করে আমাদের ছাত্র জনতাদেরকে মেরেছে। এখনো ফেসবুক খুললে দেখতে পারি, এখনো ইউটিউব খুললে দেখতে পারি যে ছাত্র জনতাকে শুধু খুন করে ওনারা ক্লান্ত হয় নাই, সেই ভ্যানে ফেলায় দিয়ে লাশ পুড়ে জ্বালায় শেষ করে দিয়েছে। কত মায়ের বুক খালি করেছে এই সরকার। শেখ হাসিনা সরকারের দম্ভ, অহংকার এত মাত্রা, এত উঁচু দ্বারায় পৌঁছেছিল যে মানুষকে তারা মানুষ বন্ধ করতো না। মানুষের জীবন এদেশে সবচেয়ে সস্তা হয়ে গেছিল। আমার মনে হয় 4 ডাল লবণের চেয়ে মানুষের জীবনের দাম অনেক সস্তা হয়ে গেছিল। কারণ স্বৈরাচারী সরকার, সব সরকার যারা স্বৈরাচারী হয়ে ওঠে তাদের ধরনেই একই রকম হয়, তাদের কার্যক্রম একই রকম হয়। আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কায় দেখেছি যে ওখানকার প্রধানমন্ত্রীর বেডের মধ্যে মানুষ শুয়ে আছে, ওখানকার সুইমিং পুলে সাধারণ মানুষ গোসল করতেছে। আমরা একই জিনিস 5ই আগস্ট দেখেছি। আমি যখন গণভবনের দরজায় পৌঁছলাম দেখি গণভবনের দরজা খোলা, মানুষ কেউ মুরগি নিয়ে যাচ্ছে, হাঁস নিয়ে যাচ্ছে, কেউ টিভি, ফ্রিজ ইত্যাদি শেখ হাসিনার ব্যবহৃত জিনিস নিয়ে চলে যাচ্ছে। এখন এই সরকারকে আমরা হটাতে পেরেছি। আমাদেরকে এরপরে কি করতে হবে? এরপরে আমাদেরকে ভোটের প্রস্তুতি নিতে হবে। আর এই ভোট না পারলে ক্ষমতায় যাওয়া যায় না। এমপি বানাতে না পারলে ক্ষমতায় যেতে পারবেন? তাহলে এমপি বানাতে গেলে কি করতে হবে? আপনাদেরকে মানুষের মনে জায়গা নিতে হবে, যেন ভোট কেন্দ্রে যে মানুষ আপনাদের মুখগুলো তাদের অন্তরে ভেসে উঠে, ধানের শীষের মার্কা যেন তাদের চোখে ভেসে উঠে।
এই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা দেখেছি 15 বছরে এখানেও একজন সংসদ সদস্য ছিল, কত দাম্ভিকতা। আমরা একটা সাধারণ মিটিং করতে পারতাম না, আমরা আমাদের অফিস ঘরে বসে মিটিং করতেছি, সেই অফিস ঘরের দরজায় আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু করতো না? আমাদেরকে আক্রমণ করেছিল না? তারা সেই সময় তারা হাসপাতালে গিয়েছিল না? আমরা কাউকে মারতে গিয়েছিলাম? আমাদের একজন সভাপতি, একজন ইউনিয়নের সভাপতি রানু ভাই ভ্যালাগুড়িতে, ওনার ইন্তেকালের সময় আমি আসতে পারিনি, আমি ওনার কবর জিয়ারতে গিয়েছিলাম। সেই কবর জিয়ারত করতে গিয়ে আমাকে আক্রান্ত হতে হয়েছিল। তারা বনকাতা হাতিবান্ধা থেকে দল বেঁধে আমাদেরকে মারতে গিয়েছিল ছুরি লাঠি নিয়ে। মারতে পেরেছিল? পারে নাই, কারণ জনগণ আমাদের সঙ্গে ছিল। আমরা সে সময়ও তাকে দাবিয়েছি তাদেরকে, ইনশাআল্লাহ আগামী আওয়ামী লীগকে এখানে দাবড়াই ছাড়বো। এই দাবড়াবো জনগণকে সঙ্গে নিয়ে দাবড়াবো। তাই আমাদের আচার আচরণ হবে জনগণের সঙ্গে বন্ধুসুলভ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে। সব জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে আমাদের করণীয় কি সেটাও নাই বলবে। শুধু এইটুকু বলতে চাই যে হিসাব কিতাবের বাইরে আমরা কেউ না, আমিও না, আপনারাও না, দুলুভাইও না, এবং আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, সেই স্থায়ী কমিটির নেতৃবৃন্দ হিসাব কিতাবের বাইরে না। এখন এই ফেসবুক খুলেন, এখন এই ইউটিউব খুলেন, কত বড় বড় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দেখতে পারবেন। অতএব আপনাদেরকে অনুরোধ করি, সাবধান হয়ে যান। কোন সাংগঠনিক ব্যবস্থার মধ্যে আপনারা নিজেকে ফেলিয়েন না। অনেক কষ্ট করেছেন, অনেক 17 বছর থেকে কষ্ট করছেন, অনেক ত্যাগ আছে আপনাদের, অনেকে মামলা হামলা যে জুলুমের ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবার অর্থহীন হয়ে পড়েছে। ভাববেন একবার যে আজকে আপনাদের সামান্য স্বার্থ উদ্ধার করতে গিয়ে যদি দল ক্ষমতায় না আসে, তাহলে আপনাদের আরো কত বছর অপেক্ষা করতে হবে দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, তার কোনো হিসাব নাই। মাথায় রাখবেন, এবং খালেদা জিয়ার মতো ত্যাগ আপনারা করেন নাই, তার পরিবারের মতো ত্যাগ আমিও করিনি, আপনারাও করেন নাই। তো আপনারা নিজের সামান্য স্বার্থের জন্য নিজের ক্ষতি করছেন, আপনার দলের ক্ষতি করছেন, জিয়া পরিবারের ক্ষতি করছেন, সর্বোপরি দেশের ক্ষতি করছেন। বলবেন কিভাবে দেশের ক্ষতি করছেন? এই সরকারকে যদি আমরা সাহায্য করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্যটা জনসাধারণের সামনে তুলে ধরতে না পারি, তাহলে বিএনপি ক্ষমতায় যাবে না, বিএনপিকে ক্ষমতায় নিতে পারবো না, মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকে যাবে। তখন আমাদের কষ্ট আরো দীর্ঘায়িত হবে, আরো বেশি কষ্ট হবে। সেই সব জিনিস মাথায় রেখে আমরা এখন নিজস্ব কর্মসূচি ঠিক করব। আমরা আগামীতে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের পূজা আছে, সেই পূজায় অনেক মণ্ডপ আছে, হবে এখানে প্রতি বছর যেমন করে ওনারা স্বাধীনভাবে মুক্তভাবে পূজা করতে পারে, এবারও সেভাবে করতে দিতে হবে। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে আমাদের কৃষক দল যারা আছেন নেতৃবৃন্দ, আমরা পালাক্রমে এইসব পূজা মণ্ডপ পাহারা দিব। আপনারা রাজি আছেন তো? আছেন রাজি? হাত তুলে জানান। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।